ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কিরে ননদিনী রায়বাঘিনীকো? তোমার ননদিনী ওয়াশরুমে, আমি তোমার বর বলছি, বলো কি বলবে। ফোনের উপাস থেকে ঠান্ডা এবং গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে অর্ণি চমকে কান থেকে ফোন নামালো। ফোনের স্ক্রিনে তাকিয়ে একবার নাম্বারটা ভালো করে দেখে নিল। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ছেলেটা কে? অর্ণির এমন চিন্তা ভাবনার মাঝে ফোনের ওপাশ থেকে আবারও সেই পুরুষালী কণ্ঠটা ভেসে এলো। অর্ণি ফোন কানে নিয়ে বলল, সরি ভাইয়া, রং নাম্বার, রাখছি আমি। রং নাম্বার না তো, স্ক্রিনে তো তোমার নামটা একদম জলজল করছে। ছেলেটার কথা শুনে অর্ণি এবারে আমতা আমতা শুরু করলো। ছেলেটা মৃদু হাসলো অর্ণির কাণ্ডে। ছেলেটার পেছন থেকে একটা মেয়ে বলল, ভাইয়া, তোমার ফোনে তুমি কার সাথে কথা বলছো? তোর ভাবি। মানে? ছেলেটা কিছু না বলে রুম থেকে চলে গেল। মেয়েটি ওর ভাইয়ের যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল খানিকটা সময়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অর্ণি নামটা জলজল করছে। নূর ফোন কানে নিয়ে বলল, অর্ণি, তুই তুই আমার ভাবি? এতদিনে বুঝি তাহলে আমার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। নূরের এমন কথায় অর্ণি পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। অর্ণি একটা ধমক দিয়ে বলল, নূর, থামবি তুই? দোস্ত, জানিস আমার খুশিতে আকাশে উঠতে ইচ্ছে করছে। অর্ণির মেজাজ খারাপ হচ্ছে নূরের কথায়। অর্ণি আবারও একটা ধমক দিয়ে বলল, তুই আকাশে পড়ে উড়িস? আগে বল, এতক্ষণ যে ছেলেটা কথা বললো সে কে ছিল? নূরের হাসি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। ও ভেবেছিল অর্ণি বুঝি সত্যি সত্যি ওর ভাবি হবে। ওর ভাইয়া তো যাওয়ার আগে সেটাই বলে গেল। আর এদিকে অর্ণি জিজ্ঞেস করছে ছেলেটা কে ছিল। অর্ণি তো চেনেই না ওর ভাইকে, তাহলে ওর ভাই এই কথা বলে গেল কেন? নূর বলল, কাহিনী কি বলতো? নূরের কথায় অর্ণি সবটা বলল ওকে। অর্ণির কথা শুনে নূরের হাসি থামছে না কিছুতেই। আর এদিকে নূরের হাসিতেই অর্ণির গা জ্বলে যাচ্ছে। অর্ণির দাঁতে দাঁত চেপে বলল, তুই হাসি থামাবি নাকি আমি লাইন কাটবো? নূর যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, ওকে ওকে, আর হাসছি না, বল কি বলবি। ছেলেটা কে ছিল? ভাইয়া। ভাইয়া মানে তোর বড় ভাই? উনি না হয় স্টাডির জন্য পড়াশোনার পাঠ চুকিয়ে কালকেই বিটিতে ফিরেছে। ধুর, তোর জন্য আমি কি লজ্জায় পড়ে গেলাম। আগে বলবি না ভাইয়া বাসায় আছে? কে ফোন ধরছে না জেনেই উল্টোপাল্টা বলিস কেন? বাইদা রাস্তা, তুই আমার ভাবি হলে কিন্তু খারাপ হয় না। থামবি তুই? ওকে ওকে, আর বলছি না। ভার্সিটিতে শাড়ি পরে যাবি তো? হ্যাঁ, সবাই যেহেতু শাড়ি পরে যাবে তাই আমিও পরবো। তুই কিন্তু শাড়ি পরবি আজকে। আমার শাড়ি না পরলে হয় না? একদম না, শুনবো না। আর হ্যাঁ শোন, তুই রোশানের সাথে চলে যাস, আমি সরাসরি ভার্সিটি গিয়ে দেখা করছি। ওকে, রাখছি। অর্ণি ফোন কেটে দিয়ে ভার্সিটির জন্য রেডি হতে লাগলো। ওর পুরো নাম অর্ণিশার সাথী, আর নূরের পুরো নাম সুমাইয়া নূর। নূর আর অর্ণি দুজনেই বেস্ট ফ্রেন্ড। ওদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় আরও একজন আছে যার সাথে অর্ণি ভার্সিটিতে যাবে, অর্থাৎ রুশান। অর্ণি, নূর আর রুশানে তিনজনেই ক্লাস 9 থেকে বেস্ট ফ্রেন্ড। একজন আরেকজনের জন্য জান অবধি দিয়ে দিতে পারে। ওরা এবারে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আজকে ওদের নবীন বরণ, সেই সুবাদেই ওরা শাড়ি পরে যাবে আজকে। 10টা বাজতে 15 মিনিট বাকি। অর্ণি আর রুশান ভার্সিটি এসেছে। মিনিট 5 হবে। 10:30 থেকে নবীন বরণের অনুষ্ঠান শুরু হবে। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ওরা নূরের জন্য অপেক্ষা করছে। মিনিট 2-এর
মাথায় নূর পিছন থেকে এসে অর্ণিকে জড়িয়ে ধরলো। অর্ণি পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে নিয়ে বলল, আস্তে, পড়ে যাব তো। নূর অর্ণিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। অর্ণি এবারে নূরের দিকে চোখ বুলায়। নীল পাড়ের সাদা শাড়ি পরেছে ও, হালকা সাজ, চুলগুলো ছেড়ে দেওয়া আর কানে ঝুমকো, আর দুহাত ভরে চুড়ি পরেছে। এতে মারাত্মক লাগছে নূরকে দেখতে। অর্ণি নূরের দুই বাহু ধরে বলে, জানু, কি কিউট লাগছে তোকে। আজকে আমি ছেলে হলে নির্ঘাত তোকে নিয়ে পালিয়ে যেতাম। কথাটা বলে অর্ণি হাসল, সাথে রুশান আর নূরও হেসে উঠল। অর্ণি এবারে নূরকে বলল, আমাকে কেমন লাগছে বললি না তো? নূর কিছু বলার আগে রুশান বলল, তোকে আর কেমন লাগবে, বরাবর যেমন লাগে ওরকম লাগছে। পেতনিকে তো পেতনিই লাগবে, তাই না? রুশানের কথায় অর্ণি বেশ চটে গেল, এমনকি রেগে 2-4 ঘা বসিয়ে দিল রুশানের পিঠে। নূর দুজনকে থামিয়ে দিয়ে বলল, রুশান তোকে রাগানোর জন্য এগুলো বলে, আর তুইও রেগে যাস। সারাক্ষণ দুজনে মিলে খালি ঝগড়া মারামারি করে, আমার জানটা তেজপাতা বানায় ফেল। এভাবে কথা চলতে লাগলো নূর, অর্ণি আর রুশানের। তিনজনে কথা বলতে বলতে মাঠের দিকে এগোচ্ছে। করিডোরে এসে ওরা তিনজনেই দাঁড়িয়ে পড়ে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে আসে সায়াদাত আবরার উৎসব। দেখতে 6 ফুটের মতো লম্বা হবে, গায়ের রং হলদে ফর্সা, মুখে কাট করা চাপ দাড়ি, সিল্কি চুল কিছুটা কপালে উপচে পড়ে আছে, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, এমনকি চোখে সানগ্লাস আর কেডসও ব্ল্যাক। ফুল ব্ল্যাক গেটআপে ছেলেটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ভার্সিটির অনেকেই বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে উৎসবের দিকে, কিন্তু ওর সেদিকে পাত্তা নেই। ওর চোখ আটকে আছে করিডোরে দাঁড়ানো অর্ণির দিকে। পরনে গোল্ডেন পাড়ের ব্ল্যাক জর্জেট শাড়ি, চুলগুলো সারা পিঠে জড়িয়ে আছে, 2 হাত ভর্তি চুড়ি, কানে বড় ঝুমকো, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর চোখে কাজল। ব্যাস এতটুকুতেই অমায়িক লাগছে মেয়েটাকে। করিডোরে নূরের পাশে গিয়ে দাঁড়ালো। এই সায়াদাত আবরার উৎসবই হচ্ছেন নূরের ভাই। অর্ণি বা রুশান কখনোই উৎসকে দেখেনি, আর উৎসবও জানে না সকালে ওর সাথে কথা বলা মেয়েটাই অর্ণি, যে কিনা এখন ওর সামনে দাঁড়িয়ে আছে, যাকে দেখে ওর চোখ আটকে গেছে। উৎসব নূরের পাশে দাঁড়াতেই নূর উৎসবের সাথে ওদের দুজনের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, অর্ণি, রুশান, এই হচ্ছে আমার বড় ভাই সায়দাত আবরার উৎসব। তোদের তো ভাইয়ের সাথে আলাপ নেই, গতকালই ভাইয়া বিড়িতে ফিরেছে। উৎসব পরিচিত হয়ে নিল রুশানের সাথে। অর্ণির সাথেও কথা বলতে চেয়েছে, কিন্তু ও ততক্ষণে সকালের ভাবনায় চলে গিয়েছে। উৎসব অর্ণির সামনে তুড়ি বাজাতেই অর্ণি বাস্তবে ফিরে আমতা আমতা করে বলে, নূর, এটাই তোর ভাইয়া? নূর বুঝতে পারলো অর্ণির ব্যাপারটা। নূর অর্ণিকে আরো একটু লজ্জায় ফেলার জন্য বলল, হ্যাঁ, এটাই তো আমার ভাইয়া। কেন তোর মনে নেই? সকালে তো ভাইয়ের সাথে। আমি হল রুমে যাচ্ছি, তোরা আয়। কথাটা কোনো মতে বলেই অর্ণি দৌড়ে পালালো সেখান থেকে। অর্ণির এভাবে পালিয়ে যাওয়া দেখে নূর শব্দ করে হেসে দিল। রোশান আর উৎসব কেউ বিষয়টি বুঝতে পারল না, তাই নূর বলল, ভাইয়া, সকালে তুমি যার সাথে কথা বলেছিলে অর্ণি সেই ছিল। এটুকু বলে নূর রোশানকে সব খুলে বলল। রোশানেরও হাসি পেল বেশ। আর এদিকে উৎসব অবাক চোখে তাকিয়ে আছে হলরুমের দিকে। এই মেয়েটার সাথেই কথা বলেছিল ও। সকালে তো ভেবেছিল শুধু মেয়েটার কণ্ঠটাই বাচ্চা বাচ্চা, কিন্তু এখন তো দেখলো মেয়েটার আচার আচরণ এবং মেয়েটা দেখতেও বাচ্চা বাচ্চা। উৎসব নূরকে বলল, তোরা গিয়ে প্রোগ্রামে জয়েন হ, আমি আমার ফ্রেন্ডের সাথে আছি। প্রোগ্রাম শেষ হলে ফোন দিস, বাসায় নিয়ে যাব আমি। নূর সম্মতি জানিয়ে হলরুমে চলে গেল রুশানের সাথে। উৎসব ওর বন্ধুদের ওখানে চলে গেল। উৎসব এই ভার্সিটি থেকেই পড়াশোনা করেছে। ভার্সিটিতে থাকাকালীন ওরা যেখানেই বসে আড্ডা দিত সেখানেই যেতেই ওর বন্ধুদের পেয়ে গেল ও। উৎসবের বন্ধুদের তালিকায় ও ছাড়াও আর 2টো ছেলে এবং একটি মেয়ে আছে, সায়ান, আহনাব আর রিদিতা। আহনাব আর রিদিতা দুজন দুজনকে ভালোবাসে কলেজ লাইফ থেকে।
পারিবারিকভাবে ওদের আংটি বদলও হয়েছে। উৎসবের জন্যই এতদিন বিয়ের অনুষ্ঠান হয়নি, তবে এখন খুব শীঘ্রই হয়ে যাবে। ওরা চারজন মিলে জমিয়ে আড্ডা দিতে লাগলো। অনেকটা সময় যাবৎ বক্তৃতা দিয়ে যাচ্ছে। নতুন স্টুডেন্টদের অভিনন্দন জানিয়েছেন ফুল দিয়ে। অর্ণি বেঞ্চিতে মাথা রেখে শুয়ে আছে। এই সব বক্তৃতা ওর একদম ভালো লাগছে না আর। সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। অর্ণির লম্বা চুলগুলো সব সামনে এসে পড়েছে বেঞ্চিতে মাথা দিয়ে রাখায়। অর্ণি উঠে বসে চুলগুলো হাত দিয়ে পিছনে সরিয়ে দিল। তখনই কেউ একজন অর্ণির একটা ছবি তুলে নেয়। ক্যামেরা ক্লিকের শব্দে অর্ণি আর নূর দুজনেই পাশ ফিরে তাকায়। গলায় ক্যামেরা ঝুলিয়ে বসে আছে একটা ছেলে, লম্বা চওড়া, দেখতে শ্যাম বর্ণের গায়ের রং। নূর মুহূর্তে রেগে গেল ছেলেটার এমন কাণ্ডে। এখন এখানে সবাই থাকায় নিজেকে সামলে নিল, কিন্তু নজরে রাখলো ছেলেটাকে। ছেলেটা হলরুম থেকে বের হয়ে যেতেই নূর ছেলেটার পিছন পিছন বের হয়ে গেল। অর্ণি পড়ল মহা বিপাকে। এখন এই মেয়েকে কিভাবে সামলাবে ও? এই মেয়ের যা রাগের রাগ। অর্ণি আর নূর দুজনেই সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। অর্ণি খুবই শান্ত আর বাচ্চা স্বভাবের মেয়ে, তবে যখন রাগে বেশ ভালোভাবেই রাগে। আর অন্যদিকে নূর খুবই রাগী স্বভাবের এবং বুঝদারও বটে। ছেলেটাকে বুঝিয়ে বললে হয়তো বা ছেলেটা ওর ছবি ডিলিট করে দিবে, কিন্তু নূর তো গিয়েই হম্বি তম্বি শুরু করবে। না, নূরকে আটকাতে হবে। এই ভেবে অর্ণি রুশানের কাছে গিয়ে ওকে টেনে নিয়ে হলরুম থেকে বের হয়ে গেলে মাঠে যেতেই দেখলো নূর ছেলেটার সাথে কথা বলছে। অর্ণি আর রুশান দুজনেই দৌড়ে ওদের কাছে গেল। নূর বলছে, আপনি ওভাবে না জানিয়ে পারমিশন ছাড়া ছবি তুললেন কেন? হ্যাঁ, আমি মানছি এখানে আমি অন্যায় করেছি, কিন্তু যার ছবি তুলেছি সে তো কিছুই বলছে না। আপনি অথচ রেগে যাচ্ছেন কেন? আপনি আমার সামনে থেকে আমার বেস্টুর ছবি তুলে নিয়ে যাবেন আর আমি বসে বসে দেখব, কিছু বলবো না ভেবেছেন? অর্ণি এসে নূরকে টেনে দূরে সরিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া। মাহি আমার নাম, ভাইয়া না, মাহি বল। সে যাই হোক আপনার নাম, আপনি নূরের সে যাই হোক আপনার নাম। আপনি নূরের কথায় কিছু মনে করবেন না। ছবিটা ডিলিট করে দিন প্লিজ। মিহির কিছু বলার আগেই নূর কটাক্ষ গলায় বলে, অনি, তুই ওনাকে এভাবে বলছিস কেন? এত ভালোভাবে বললে এরা জীবনেও শুধরাবে না, উল্টো এরকম কাজ আরও করবে। মাহির নূরের দিকে এক পলক তাকালো, তারপর অর্ণির দিকে তাকিয়ে অর্ণিকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম তোমার ছবিটা ডিলিট করে দেব, কিন্তু তোমার বেস্টু যেমন করছে এতে আর আমি ছবিটা ডিলিট করব, সরি। অর্ণি অবাক হয়ে তাকায় মাহিরের দিকে। নূর এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। অর্ণি বলল, আরে ভাই। অর্ণি পুরো কথা বলার আগে নূর বলে উঠল, পাইছে। এই বলে নূর পাশে থেকে একটা গাছের ছোট্ট ডাল হাতে তুলে নিল। তারপর মাহিরের দিকে এগিয়ে গিয়ে বলল, কি বলেন? ছবি ডিলিট করবেন না তাই তো? এবার তো আপনি আমার হাত থেকে কিছুতেই বাঁচবেন না। কথাগুলো বলে নূর ডাল উঠালো মাহিরকে মারার জন্য। একটা ছেলে এসে নূরের হাত ধরে ওকে আটকে দেয়। ছেলেটার নাম আরিফিন শান্ত, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। মাহির আর শান্ত একই ব্যাচের। শান্ত সামনে এসে বলল, আরে মিস, আপনি এবার অনার্স ফার্স্ট ইয়ারের না? প্রথম দিন ভার্সিটিতে এসে এইভাবে গুন্ডিগিরি শুরু করে দিয়েছেন? নূর ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যদি মার খেতে না চান তাহলে আমার হাত ছাড়ুন বলছে। শান্ত নূরের কথা পাত্তা না দিয়ে মাহিরকে উদ্দেশ্য করে বলল, আপনি ওনাকে কি জিজ্ঞেস করেছেন? আমাকে জিজ্ঞেস করুন, আমি বলছি। হ্যাঁ বলো। নূর একে একে সবটা বলল শান্তকে। শান্ত সবটা শুনে মাহিরকে বলল, না বলে ছবি তুলেছিস কেন? আর ওরা যখন ছবি ডিলিট করতে বলেছে ডিলিট করিসনি কেন? অন্যি বলেছিল ওর পরে ডিলিট করতে চেয়েছিলাম তো, কিন্তু এই মেয়ে মানে নূরের যা তেজ, ওর কথা শুনে আমার রাগ উঠে গিয়েছিল, সেই জন্য ডিলিট করতে চাইনি।
মাহির ক্যামেরা ওপেন করে ছবিটা ডিলিট করতে গেলেই নূর চেঁচিয়ে বলে ওঠে, এই ওয়েট, ছবিটা ডিলিট করবেন না, আগে আমি দেখব। নূরের চেঁচানোতে অর্নি রুশান দুজনেই বিরক্ত হচ্ছে। নূরকে টেনে ওখান থেকে নিয়ে আসতে চাইলেও জানায় ছবি না দেখে ও যাবে না। মাহির ছবিটা বের করে নূরকে দেখালো। নূরের কাছে অর্নির ছবিটা বেশ ভালো লাগে। হাত দিয়ে চুলগুলো সরানোর সময় একপাশ থেকে অর্নির মুখটা দেখা যাচ্ছিল, চোখ বন্ধ করেছিল ও। ছবিটা বেশ এসেছে। তাই নূর বলল, ছবিটা ডিলিট করার আগে আমাকে সেন্ড করো। শান্তর কথায় মাহির আর না করলো না। ছবিটা আগে নূরের ফোনে দিয়ে তারপর ডিলিট করে দিল। অর্নি নূরকে টেনে নিয়ে ওখান থেকে চলে এলো। অর্নি আর রুশান দুজনেই বেশ বকাবকি করেছে নূরকে। কি দরকার ছিল এরকম কাণ্ড করার? ভালো করে বুঝিয়ে বললেই মাহির অবশ্যই ছবি ডিলিট করে দিত। কথা বলতে বলতে ওরা তিনজনে ভার্সিটির বাইরে চলে এসেছে। বাসায় ফিরবে তিনজনেই। রুশান এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজছে। অর্নি আর নূর দুজনে খোশ গল্পে মেতে উঠেছে। অর্নির সামনে তাকিয়ে উৎসবকে ওদের দিকে এগিয়ে আসতে দেখেই নূরকে বাই বলে রুশানের হাত ধরে দৌড় লাগালো ওখান থেকে। কিছুটা সামনে গিয়ে একটা রিক্সা পেয়ে সেটাতে চেপে বসলো দুজনে। নূর আহম্মকের মতো ওদের দিকে তাকিয়ে আছে। অর্নি পিছনে ঘুরে নূরকে বলল, আসছি জানু, কালকে আবার দেখা হবে। এতগুলো লাভ ইউ। হাত দিয়ে একটা ফ্লাইং কিস দেখালো নূরকে। নূর তখনও ওদের দিকেই তাকানো। উৎসব নূরের পাশে এসে দাঁড়িয়ে বলল, তোর ফ্রেন্ড আবারও আমাকে দেখে পালালো। উৎসবের কথায় নূর পাশে ফিরে ভাইকে দেখতে পেয়ে হাসলো। এবার বুঝলো অর্নির এভাবে পালিয়ে যাওয়ার কারণ। নূর বলল, ওই এমনি, আসলে সবসময় আমাকে মজা করে নানান কিছু বলি ডাকে, তার মাঝে একটা হলো ননদিনী। আর সকালেই ফোন করে এই কথা বলার পর তুমি যা বলেছ তাতে বেচারি লজ্জায় তোমার সামনে পড়তে চাইছে না আর। আচ্ছা, বাসায় চল এখন। বলো। নূর আর উৎসবও একটা রিক্সা রেখে উঠে পড়লো বাসায় যাওয়ার জন্য। ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে অর্নিকে আর থামানো যায়নি। রিক্সা থেকে নেমে গিয়েই বৃষ্টিতে ভিজতে শুরু করে। রুশান বাধা দিলে অর্নি রুশানকেও টেনে নামায় রিক্সা থেকে। বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় থাকা মানুষজন আশেপাশের দোকানে ছাউনির নিচে গিয়ে দাঁড়ায় নিজেদের বৃষ্টি থেকে বাঁচাতে। অর্নির পাগলামোতে রুশান বুঝলো আজকে সহজে অর্নিকে বাসায় নেওয়া যাবে না। তাই রুশান রিক্সা ভাড়া মিটিয়ে দিতে রিক্সাওয়ালা চলে গেলেন ওখান থেকে। রুশান গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ালো। মাঝ রাস্তায় অর্নি এদিক ওদিক লাফাচ্ছে আর দুহাত মিলে বৃষ্টির ফোঁটার সাথে নিজেকে মিশিয়ে দিচ্ছে। রুশান অর্নির হাত ধরে বলল, অনেক ভিজেছিস, এখন বাসায় চল। অর্নি রুশানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আবার বলল, আর একটু প্লিজ। অর্নি, প্রায় 1 ঘন্টা যাবৎ বৃষ্টিতে ভিজছিস তুই, শরীর খারাপ করবে তো। এমনিতেই ঠান্ডায় সমস্যা আছে তো। একদিন ভিজলে তেমন কিছু হবে না, বাসায় তো আম্মু ভিজতে দেয় না। আজকে সুযোগ পেয়েছি ভেজার, তুই প্লিজ আর না করিস না ইয়ার। তোর যা ইচ্ছে তুই তা কর, আমি চললাম। এইটুকু বলে রুশান চলে যাচ্ছিল ওখান থেকে। রুশানের ফোন বেজে ওঠে। অর্নিকে নিয়ে আসতে গিয়ে প্রায় অনেকটাই ভিজে গিয়েছে। দৌড়ে ছাউনির নিচে গিয়ে পকেট থেকে ফোন বের করে দেখল নূরের নাম্বার। রুশান ফোন রিসিভ করে বলল, হ্যাঁ নূর, বল। কোথায় রে তুই? অর্নি কোথায়? আন্টি বারবার ফোন করছে আমাকে, অর্নি নাকি এখনো বাসায় ফেরেনি। তোদের তো অনেক আগেই বাসায় পৌঁছে যাওয়ার কথা, তাহলে এখনো বাসায় যায়নি কেন অর্নি? যেই একটা ফ্রেন্ড জুটাইছি কপালে, ওইটার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম আমি। কেন, তোর আবার কি হয়েছে? আচ্ছা কোথায় তুই? ছাউনির নিচে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে অর্নি বৃষ্টিতে ভিজছে গত 1 ঘন্টা যাবৎ। কি, তুই ওকে বৃষ্টিতে ভিজতে দিয়েছিস কেন? জানিস না ওর ঠান্ডার সমস্যা আছে?
আমার কথা শুনলে তো? আচ্ছা রাগ করিস না দোস্ত, তোরা কোথায় আছিস সেটা বল। তোদের বাসার গলি ছাড়িয়ে আরো দুটো গলির সামনে। আচ্ছা থাক, আমি আসছি। আসতে হবে না, আমি দেখছি নিতে পারি কিনা। এই বৃষ্টিতে তো রিক্সা পাবি না। ওয়েট, আমি ভাইয়াকে পাঠাচ্ছি, গাড়ি করে তোদের বাসায় পৌঁছে দিবে। লাগবে না, তুই রাখ, আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি। চুপ, একটা কথাও বলবি না। বলছি না আমি ভাইয়াকে পাঠাচ্ছি, ভাইয়া গাড়ি নিয়ে যাবে। কিছুক্ষণ বাদে সাউনির সামনে গাড়ি থামালো উৎসব। গাড়ির গ্লাস নামিয়ে রোশনকে বলল, গাড়িতে এসে বসো। রোশন বিনা বাক্যে গাড়িতে উঠে বসলো। উৎসব রোশনকে অর্ণির কথা জিজ্ঞেস করাতেই রোশন সামনের দিকে ইশারা করলো। উৎসবের চোখ অর্ণির উপর পড়তেই থেমে গেল। পরনের শাড়িটা গায়ের সাথে লেপ্টে আছে আর উনি বৃষ্টিতে লাফিয়ে লাফিয়ে ভিজছে। পাশের একটা দোকান থেকে দুটো ছেলে চোখ দিয়ে গিলে খাচ্ছে। রাগে উৎসবের কপালে রক ফুলে উঠল মুহূর্তেই। গাড়ি স্টার্ট দিয়ে অর্ণির কাছে চলে গেল। গাড়ির গ্লাস নামিয়ে অর্ণিকে বলল, গাড়িতে উঠো। রাগ মিশ্রিত গম্ভীর পুরুষালী কণ্ঠে অর্ণি চমকে পাশ ফিরে তাকিয়ে উৎসবকে দেখে ভয় পেয়ে চমকে 2 কদম পিছিয়ে যায়। উৎসব আবারও রাগী স্বরে বলে, এই মেয়ে, কি বললাম তোমাকে, শুনতে পাওনি? আমি বৃষ্টিতে ভিজবো, আমি বৃষ্টিতে ভিজবো, আর তাছাড়া আমি আপনার সাথে যাব না ভাইয়া। রুষা? রুশান গাড়িতেই আছে, উঠে এসো তুমি। উৎসবের কথায় অর্ণির মেজাজ খারাপ হলো। রোশন আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে। এই ছেলেটা জানে না ও উৎসবকে দেখে পালিয়ে বেড়ায়। তারপরও রোশন ওনার গাড়িতেই উঠে বসে আছে। অর্ণির ইচ্ছে করছে রোশনকে মেরে আলু ভর্তা বানাতে, কিন্তু আফসোস এখন সেটা পারছে না। উৎসব আবারও বাজখাই গলায় ধমকে উঠতেই অর্ণি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসে। বিকেল 4:37 বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কাঁথা মুড়ি দিয়ে গুটি মেরে শুয়ে আছে অর্ণি। ভার্সিটি থেকে ফিরেছে আধ ঘন্টার মতো হবে। ভার্সিটি থেকে ফিরে শাওয়ার নিয়েই শুয়েছে অর্ণি। অর্ণিকে খাওয়ার জন্য ডাকতে ডাকতে রুমে এলেন ওর আম্মু মিসেস অদিতি। দেখলেন মেয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ওয়াশরুমের দরজাটা খোলা। তিনি এগিয়ে এসে ওয়াশরুমের দরজা আটকাতে গেলেই দেখলেন বালতিতে ভেজা জামা কাপড় রয়েছে। বিড়বিড় করে কিছু একটা বলে সেগুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দিলেন শুকানোর জন্য। অর্ণির কাছে গিয়ে অর্ণিকে ডাকলেন খাওয়ার জন্য, কিন্তু অর্ণি কোনো সাড়া দিল না। মিসেস অদিতি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেই চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। মিসেস অদিতি ওনার রুমে চলে গেলেন ছেলেকে ফোন করার জন্য। অর্ণির বড় একটা ভাই আছে, নাম অর্ণব। ওদের বাবা নেই, তাই পুরো সংসার অর্ণব নিজেই সামলায়। এই সময় অর্ণব অফিসে আছেন। মিসেস অদিতি ফোন দিলেন ছেলেকে। অর্ণব ফোন রিসিভ করতে তিনি বললেন, অর্ণব, তুই কি একটু বাসা আসতে পারবি এখনই? কেন আম্মু, কি হয়েছে? ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজেছে, জ্বরে অর্ণির গা পুড়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে বাহিরে, ডক্টর ডাকাও তো দরকার। আচ্ছা, তুমি অনেকে তুলে খাওয়াতে থাকো, আমি ডাক্তার নিয়েই বাসায় আসছি। অর্ণিকে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে গেলেন ডক্টর। জ্বর 102 ডিগ্রি। মিসেস অদিতি তো মেয়েকে বকাবকি শুরু করে দিয়েছেন। অর্ণি অর্ণবকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। অর্ণব মিসেস অদিতিকে থামিয়ে দিয়ে বলল, আম্মু, দেখছো এমনিতেই ওর এত জ্বর, তার উপর তুমি আবার বকাবকি করছো। বকবো না তো কি করব? এই মেয়েটা আমাকে একদম শান্তি দেয় না। ও জানে না বৃষ্টিতে ভিজলেই ও অসুস্থ হবে। ঠান্ডার সমস্যা আছে ওর, ও জানে না তা? তাহলে এরপরও বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধালো কেন? তোদের 2 ভাই বোনকে নিয়ে আমার চিন্তার কোনো শেষ নেই। কোথায় তোরা আমাকে একটু শান্তি দিবি তা না, তোদের চিন্তা আমার ঘুম হারাম হয়ে যায়। আচ্ছা আম্মু, এমন বকাবকি করলে কি সব ঠিক হয়ে যাবে? অন্যের জ্বর ছেড়ে যাবে? যাবে না তো? তাহলে অযথা কেন বকাবকি করছো? বাদ দাও না। তোদের 2 ভাই বোনের যা ইচ্ছে কর, আমি আর কিচ্ছু বলবো না তোদের। কথাগুলো বলে মিসেস অদিতি রুম থেকে বেরিয়ে গেলেন। অর্ণব অর্ণিকে বিছানায় শুয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এমন বাচ্চামি কেন করিস বলতো? জ্বর বাঁধিয়ে ফেললি তো? জানিস না তোর কিছু হলে আমি বা আম্মু কেউ বাঁচতে পারবো না?
ভাইয়া তুমিও এখন আম্মুর মতো বকাঝকা করবে? বকছি না পাগলি, ভয় হয় খুব। যদি তোর কিছু হয়ে যায়, আব্বুর মতো করে যদি তোকেও হারিয়ে ফেলি, তখন কিভাবে থাকবো আমি বা আম্মু? কথাগুলো বলতে বলতে অর্ণবের চোখ পানিতে ভিজে উঠল। অর্ণি উঠে বসে অর্ণবকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এভাবে বলো না ভাইয়া, তোমাদের ছেড়ে আমি বা কিভাবে থাকবো বলো? আর এত চিন্তা করো না, এত সহজেই তুমি আর আম্মু আমার জ্বালানোর হাত থেকে বাঁচবে না। এখনো প্রচুর প্রচুর জ্বালানো বাকি আছে তোমায় আর আম্মুকে। তারপর তোমাকে বিয়ে করিয়ে ভাবি আনবো, ভাবির সাথে ঝগড়া করব। কথাটা বলেই অর্ণি হেসে উঠল। অর্ণব হেসে অর্ণির কান টেনে ধরে বলল, বড্ড ফাজিল হয়েছিস তাই না? কান টেনে ছিঁড়ে ফেলবো। আহ ভাইয়া ছাড়ো, লাগছে তো আমার। কথাটা শুনে অর্ণব অর্ণির কান ছেড়ে দিয়ে ওকে বুকে আগলে নিল। অর্ণি অর্ণবের বুকের সাথে লেপ্টে আছে। অর্ণব বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দরজার কাছ থেকে মিসেস অদিতি ভাই বোনের খুনসুটি দেখে কান্না ভেজা চোখে মৃদু হাসলেন। আঁচল দিয়ে চোখের পানিটুকু মুছে বললেন, বাবা মরা ছেলে মেয়ে দুটোকে তুমি এভাবেই সবসময় দেখে রেখো আল্লাহ। ওদের বন্ধনটা যেন একটু এমন থাকে। আমার এই ছোট্ট সংসারকে তুমি আগলে রেখো। ভাই বোনের ভালোবাসার উপর কারোর নজর না পড়ুক। আমার মেয়েটার জীবনে এমন একজন মানুষকে দিও, সে যাতে আমার মেয়েটাকে আগলে রাখে। আর আমার ছেলেটার জীবনে একজন তো আছেই, দুজনেই যেন সবসময় ওদের আগলে রাখে। ওদের দুই ভাই বোনের সম্পর্কে ফাটল না ধরায়। খুব ভালো রেখে ওদের। কথাগুলো বলে মিসেস অদিতি চলে গেলেন নিজের রুমে। একটু বাদেই আবার রাতের রান্নার তোড়জোড় করতে হবে। 11টা বেজে 37 মিনিট। অর্ণির ঘুম আসছিল না, তাই অনলাইনে গেল। অর্ণিকে এই সময় অনলাইনে দেখে গ্রুপে ভিডিও কল দিল নূর। কিছুক্ষণের মাঝে অর্ণি আর রোশন দুজনেই জয়েন হলো। নূর কপার ট্রাক দেখিয়ে বলল, কটা বাজে ঘড়ির দিকে তাকিয়েছিস একবার? এই জ্বর শরীর নিয়ে এখন অনলাইনে কি করছিস তুই? ঘুম আসছিল না তাই আর কি। তাই অনলাইনে চলে এলি ছেলেদের সাথে লাইন মারার জন্য, তাই না? রোশনের কথায় অর্ণির মেজাজ গরম হলো। দুটো গালি দিয়ে বলল, শালা তুই জানিস আমি ছেলেদের সাথে লাইন মারার জন্য অনলাইনে এসছি? তুই কি করছিস এত রাতে অনলাইনে? কোন মেয়ের সাথে ফ্লার্ট করছিস? এই অন্নি শোন, এরকম নাজুবিল্লা টাইপ কথাবার্তা বলবি না আমাকে। আমার মতো এত ভালো ছেলেটাকে তুই এরকম উল্টাপাল্টা কথা বলতে পারিস না। কোন মেয়ের সাথে ফ্লার্ট করছিস? ভালো না ছাই, তুই যে কত ভালো তা আমার থেকে ভালো কেউ জানে না। সেই তো দিন রাত মেয়েদের নিয়ে পড়ে থাকিস। আজ একজন তো কাল অন্যজন। অন্যের আবুর বাচ্চা, তোরে কালকে ভার্সিটির ছাদের থেকে লাথি দিয়ে আমি নিচে ফেলবো। অর্ণি আর রোশনের ঝগড়া শুনতে শুনতে নূরের কান পচে গেল। দুটো একসাথে হলেই শুধু ঝগড়া আর ঝগড়া। নূরের কাজিনরা সকলে চোখ বড় বড় করে অর্ণি আর রোশনের ঝগড়া শুনছে। শেষমেশ নূর না পেরে চিৎকার করে বলে উঠল, আহ থামবি তো না? সব সময় খালি ঝগড়া করস, ভাল লাগে না বাল। আর অর্ণি, তুই এরকম জ্বর নিয়েও এত ঝগড়া করার এনার্জি পাচ্ছিস কিভাবে? অর্ণি মাথা নিচু করে মলিন কণ্ঠে বলল, আমি ঝগড়া করলাম কই? রুশাইন নাই তো আমার পিছু লাগছে। রোশন আবারও কিছু বলতে গেলেই নূর চোখ রাঙিয়ে তাকায়। ফলে রোশন মুখে আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। অর্ণি নূরকে ভালো করে দেখে বলল, নূর এত রাতে ছাদে কি করছিস তুই? ভাইয়া এসেছে বলে সব কাজিনরা বাসায় এসেছে আজ, তাই সবাই আড্ডা দিচ্ছি একসাথে বসে। ও আচ্ছা শোন না। অর্ণির কথাই নূর ল্যাপটপের দিকে কিছুটা ঝুঁকে গেল। তারপর বলল, বল কি বলবি? আশেপাশে কি উৎসব ভাইয়া আছে? না তো, কেন? এমনি আছে জানো, ভাইয়ার জন্মের সময় কি আন্টি ভাইয়ার মুখে মধু দেয়নি? অর্ণির প্রশ্নে নূর প্রু কুচকে তাকালো আর ওর সব কাজিনরা কান খাড়া করলো অর্ণি কি বলে সেটা শোনার জন্য। রুশান্ত মুখ টিপে হাসছে, কেননা ও কিছুটা আন্দাজ করতে পেরেছে। নূর অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন করছি? না মানে আজকে উনি আমাকে শুধু শুধু ধমক দিয়েছে। একবার না গুনে 3বার। জানিস ভয়ে আমার আত্মা লাফিয়ে উঠেছিল। দেখতে তো মাশাআল্লাহ, তার কথাবার্তা এরকম করলার মতো তিতা কেন? ওয়েট, আমি সময় করে
একদিন গিয়ে আন্টিকে জিজ্ঞেস করব জন্মের পর কি ওনাকে করলার রস খেয়েছিল নাকি? এরকম তিতা তিতা কথা বলেন কেন উনি? উৎসব তখনই গিটার হাতে ছাদে এসে ল্যাপটপ স্ক্রিনে ভিডিও কলে অর্ণিকে দেখতে পায়। জ্বরে মুখটা একদম শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কথা বলছিল নূর আর রুশানের সাথে। অর্ণির এরকম শুকনো মুখটাও দেখতে উৎসবের কেমন যেন অদ্ভুত ভালো লাগছিল, কিন্তু ওর সেই ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অর্ণির কথা শুনে মেজাজ দুঃখে উঠে গেল। অর্ণির কথাই রুশান আর নূর সহ ওর সকল কাজিনরাও উচ্চস্বরে হেসে উঠল। ওদের সকলের এই হাসিটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। উৎসব রেগে খানিকটা চিৎকার করে বলল, হোয়াট ননসেন্স। উৎসবের এমন বাজখাই গলায় চিৎকার শুনে নূর ওরা সকলে পিছন ফিরে তাকিয়ে উৎসবকে দেখতে পেয়ে হাসি থামিয়ে দিয়ে কাচুমাচু হয়ে বসে রইল। অর্ণি নূরের পিছনে উৎসবকে দেখে ভয়ে একটা শুকনো ঢোক গিলল। উৎসব ল্যাপটপের দিকে এগিয়ে আসতেই অর্ণি ভয়ে কল কেটে দিল। অর্ণি এখন পুরোপুরি সুস্থ, তাই সকাল সকাল উঠে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিসেস অদিতি এসে মেয়েকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। অর্ণি কোনো মতে খেয়ে আম্মুকে বাই বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড বাদে আবার দৌড়ে রুমে এসে বিছানা থেকে ফোনটা তুলে দৌড় দিল। মিসেস অদিতি মেয়ের কাণ্ডে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। সব কিছু ফেলে যেতে পারে, কিন্তু ফোন ভুলেও ফেলে যেতে পারবে না। ফোনের মধ্যেই মনে হয় অর্ণির প্রাণভোমরা লুকিয়ে আছে। মিসেস অদিতি বিড়বিড় করে কিছু একটা বলে রান্নার কাজে লেগে পড়লেন। নূরদের বাসার নিচে দাঁড়িয়ে অর্ণির সমানে ওকে ফোন করে যাচ্ছে, কিন্তু মেয়েটা কিছুতেই ফোন তুলছে না। ফলে রাগ আর বিরক্তি দুটোই এসে ভর করলো অর্ণির মাথায়। অর্ণি আবার ফোন করার আগেই ওপাশ থেকে নূরের ফোন এলো। মনে মনে নূরকে বেশ কটা গালি শোনানোর জন্য প্রস্তুত করে ফোন রিসিভ করলো। অর্ণিকে কিছু বলার সুযোগ না দিয়ে নূর নিজেই বলল, সরি সোনা, রাগ করিস না প্লিজ, ফোন সাইলেন্ট মোডে ছিল তাই টের পাইনি। তোর সরির গুষ্টি কিলাই আমি কতক্ষণ ধরে বাসার নিচে দাঁড়িয়ে আছি, সেই হিসেব আছে তোর? তুই এই বুদ্ধি নিয়ে ভার্সিটিতে চান্স পেলে কি করে দোস্ত? দেখ, এমনিতেই মন মেজাজ খারাপ আছে, এখন একদম উল্টাপাল্টা বলে আর রাগাবি না বলে দিলাম। আমি যেহেতু ফোন ধরছি না, তুই বাসায় এলেই তো পারতি। আমাদের বাসার নিচেই তো আছিস, তাহলে শুধু শুধু রাস্তায় কেন দাঁড়িয়ে আছিস? নূরের কথায় অর্ণিকে টনক নড়ল। আসলেই তো ও নূরদের বাসার নিচেই দাঁড়িয়ে আছে, তাহলে বাসায় কেন গেল না? ওর উচিত ছিল যখন নূর ফোন ধরছিল না তখন বাসায় গিয়ে ওর কানটা টেনে ছিঁড়ে দিতে, কিন্তু আফসোস এই খেয়ালটুকু ওর মাথায় এলো না। নূর মৃদু হেসে আবারও বলল, শুধু পায়ে হাতেই বড় হলি, বুদ্ধি শুদ্ধি কিছুই হলো না তার। এই একদম ফালতু বলবি না, এই একদম ফালতু বকবি না। তোর আসার হলে আয়, নয়তো আমি চললাম। জানো শোন না, বলছি কি একটু বাসায় আয়, আমার এখনো রেডি হওয়া হয়নি, মাত্রই ঘুম থেকে উঠলাম আমি। তোরা না আমাকে বলিস আমি মরার মতো পড়ে পড়ে ঘুমাই, তাহলে এখন তুই কি? ওই তো তোর সাথে থাকতে থাকতে আমারও একটু একটু তোর মতো হয়ে গেছে। কুত্তা, ফোন রাখ তুই। কথাটা বলে অর্ণি নিজেই ফোন রেখে দিল। ধীর পায়ে এগিয়ে গেল নূরদের বাসার ভিতর। কলিং বেল চাপতেই নূরের আম্মু শায়লা বেগম এসে দরজা খুলে দিল। অর্ণি হাসি মুখে শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আন্টি? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর? জ্বর পুরোপুরি কমেছে তো? ইয়াস, আমি একদম ফিট আছি। তা তো বোঝাই যাচ্ছে, দুদিনের জ্বরে চোখ মুখ একদম শুকিয়ে পানসে হয়ে গেছে। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজা? উফ আন্টি, তুমি এখন আম্মুর মতো শুরু করো না প্লিজ। এই দুদিন বাসায় শুয়ে শুয়ে প্রচুর বকা খেয়েছি। ও তা এতদিনে আসার সময় হলো তো, তাই না? রুশান কোথায়? ও আসেনি? ও ভার্সিটি আছে। তোমার মেয়ের তো এখনো রেডি হওয়া হয়নি, তাই বাসায় আসতে হলো আমায়। আচ্ছা, নূর রুমেই আছে, তুই যা, আমি নাস্তা পাঠাচ্ছি। শুধু নূরের জন্য পাঠিও, আমি খেয়ে আসছি। কথাটা বলে অর্ণি সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠে গেল। তারপর কিছু একটা মনে হতেই আবার দৌড়ে কিচেনে চলে গেলেন। শায়লা বেগম অর্ণিকে আবার কিচেনে আসতে দেখে বলল, কি রে, কিছু বলবি? হ্যাঁ, ওই আর কি।
কথাটা বলে অর্ণি একবার আশেপাশে চোখ বুলিয়ে নিল। তা দেখে শায়লা বেগম বললেন, কাউকে খুঁজছিস? না, আচ্ছা বলছিলাম উৎসব ভাইয়া কি বাসায় আছে? হ্যাঁ, ঘুমোচ্ছে, ঘন্টাখানেক বাদে উঠে অফিসে যাবে। ও, তাহলে বলাই যায়। আচ্ছা বল। আচ্ছা আন্টি, ভাইয়ার জন্মের পর কি ওনার মুখে মধু দাওনি? না মানে উনি, কি হয়েছে বল তো? জানো সেদিন উনি আমাকে শুধু শুধু 3টা ধমক দিয়েছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। উনি তো আমাকে তেমন ভাবে চেনে না, আর আমিও না, তাহলে কেন শুধু শুধু আমাকে বকলো? মন খারাপ করে কথাটা বলল অর্ণি। শায়লা বেগম মুচকি হেসে অর্ণির গালে হাত রেখে বললেন, এই তো ভারী অন্যায়, ওকে আমি খুব করে বকে দিব। কিন্তু ও তো শুধু শুধু বকার ছেলে না। কি করেছিলি তুই? কিছু না, বিশ্বাস করো। আমি শুধু বলেছিলাম যে আমি আরো বৃষ্টিতে ভিজবো, আর ওনার সাথে গাড়িতে করে আমি যাব না। শায়লা বেগম হেসে ফেললেন। তারপর কাজ করতে করতে বললেন, তাহলে তো বলবো উৎসব ঠিকই করেছে। নূর আমাকে বলেছে তো ঘন্টাখানেকের মতো বৃষ্টিতে ভিজেছিস তুই। এরপর আরো ভিজলে তোকে আর খুঁজে পাওয়া যেত না। শায়লা বেগমের কথাই অর্ণি গাল ফোলালো। তারপর অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, তোমার ছেলে না, তার হয়ে তো কথা বলবেই। আচ্ছা আন্টি, একটা সত্যি কথা বলো তো। কি? উৎসব ভাইয়া হওয়ার পর কি ওনাকে করলা বা নিম পাতার রস খাইয়েছিলে? ইস, কি তেতো তেতো কথা। যেই ধমক দিছিল আমার কান পচে গেছে একেবারে। মিষ্টি করেও তো ধমক দেয়া যায়, তাই না? আচ্ছা, উৎসবকে বলবো আমি নেক্সট টাইম যাতে তোকে মিষ্টি করে ধমক দেয়। ধ্যাত, তুমিও না। উনি আমাকে কোন দুঃখে ধমক দিতে যাবে? ওনার সামনেই পড়বো না আমি আর। যাই হোক, আমি উপরে গেলাম। কথাটা বলে অর্ণি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নূরের রুমে ঢোকার আগেই কেউ একজন অর্ণির হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল ওকে। ভয় পেয়ে অর্ণি চিৎকার করতে গেলে লোকটা ওর মুখ চেপে ধরে। অর্ণি চোখ খুলে দেখে ওর সামনেই ফোলা ফোলা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে উৎসব। পরনে সাদা 3/4 আর কফি কালার স্যান্ডো গেঞ্জি। চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। উৎসব ফোলা ফোলা চোখ নিয়েই অর্ণির দিকে রাগি চোখে তাকিয়েছে। ভয়ে একটা শুকনো ঢোক গেল অর্ণি। ওকে এখানে টেনে আনার কারণ খুঁজে পেল না ও। অর্ণি ভয়ে ভয়ে তাকিয়ে আছে উৎসবের দিকে। উৎসব অর্ণির হাত ছেড়ে দিয়ে দেয়ালে এক হাত দিয়ে বলল, সেদিন রাতে যেন কি বলেছিলে আমাকে, আর আজকেও তো একটু আগে আম্মুর কাছে আমার নামে কি কি যেন বলছিলে, তো আমাকে একটু বলো শুনি আমি। কই, কিছু বলিনি তো আমি। আমাকে জন্মের সময় মধু দেওয়া হয়নি, করলা বা নিম পাতার রস দিয়েছিল আমার মুখে, যার জন্য তেতো তেতো কথা বলি। আরও কি যেন বলছিলে, তোমাকে শুধু শুধু ধমক দিয়েছি, মিষ্টি করে কথা বলতে পারি না। যেতে দিন আমাকে প্লিজ। তো মিস অর্ণি, এখন মিষ্টি করে কথা বলবো নাকি এমন কিছু করব যাতে তুমি বুঝতে পারো আমিও মিষ্টি? সরুন না প্লিজ, যাবো আমি এখান থেকে। উৎসব সরে দাঁড়ানোর বদলে আরো কাজ ঘেঁষে দাঁড়ালো অর্ণি। তারপর অর্ণির চোখে চোখ রেখে বলল, আমি না চাইলে তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না। ভয় পেয়ে কেঁদে দিল অর্ণি। উৎসব ওর এতটা কাছে আসাতে ওর হার্টবিট প্রচন্ড গতিতে লাফাচ্ছে, বুক দুরু দুরু করছে। ও শুনেছে বিদেশে যেসব ছেলেরা হায়ার এডুকেশনের জন্য যায় তার বেশিরভাগ ছেলেই নাকি কিছুটা লুচু টাইপ হয়। এখানে বিদেশি অনেক মেয়েদের সাথেই তাদের ওঠা বসা হয়, যখন তখন হাক করে, কিস করে, আবার ডিভাইন করে অনেকে। এখন উৎসবও যদি এরকম কিছু করে বসে, সেই ভয়ে অর্ণি কেঁদে ফেলে। আচমকা অর্ণিকে কাঁদতে দেখে উৎসব ঘাবড়ে গিয়ে দূরে সরে দাঁড়ায়। কি এমন করলো যে মেয়েটা কাঁদছে? কাদার মতো কি আদেও কিছু করেছে ও? উৎসব ব্যস্ত কণ্ঠে বলল, অর্ণি, এই অর্ণি, কাঁদছো কেন তুমি? লেগেছে কোথাও তোমার? আপনি খুব খারাপ। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমার এতটা কাছে কেন এসেছেন আপনি? এই জন্য তুমি কাঁদছো? অর্ণি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। উৎসব সরে গিয়ে ধপ করে বিছানায় বসে গালে হাত দিয়ে অর্ণির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। উৎসব বুঝতে পারছে না এই মুহূর্তেও হাসবে নাকি কাঁদবে।
সামান্য ওর কাছে গিয়েছিল কিছুটা ভয় দেখানোর জন্য, আর এতে মেয়েটা উল্টাপাল্টা ভেবে কাঁদতে শুরু করে দিল। অর্ণি মাথা তুলে উৎসবের দিকে তাকিয়ে বলল, আমি যাই প্লিজ। হ্যাঁ ম্যাম, প্লিজ আপনি যান। উৎসবের কথাটা বলতে সময় লাগলে অর্ণি দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে সময় লাগলো না। উৎসব এক দৃষ্টিতে অর্ণি যাওয়ার দিকে খানিকটা সময় তাকিয়ে থেকে বলল, এই মেয়েকে শুধু হাতে পায়ে বেড়েছে, কে বলবে ও ভার্সিটিতে পড়ে? এর বিহেভিয়ার দেখলে তো মনে হবে ক্লাস 1-2 এর বাচ্চা। সেকেন্ড ফ্লোরের করিডোরে দিয়ে হাঁটছিল অর্ণি আর নূর। উদ্দেশ্য রোশানকে খুঁজে বের করা। সকালে ভার্সিটি আসার পর থেকে একবারের জন্য ওর দেখা মেলেনি। কোনো মেয়ের সাথে ঘাপটি মেরে বসে আছে কে জানে। হঠাৎ করে ওরা দেখতে পেল রোশান ইন্টারে একটা মেয়ের সাথে বেশ হাসি খুশিভাবে কথা বলতে বলতে এদিকেই আসছে। অর্ণি আর নূর দুজনেই থেমে গেল ওখানে। অবাক করা বিষয় হলো রোশান ওদের দেখেও না দেখার ভান করে মেয়েটার সাথে কথা বলতে বলতে চলে গেল। নূর আর অর্ণি দুজনেই আহম্মকের মতো দাঁড়িয়ে দেখল বিষয়টা। পরদিন ভার্সিটি গিয়ে অর্ণি আর নূর করিডোরে দাঁড়িয়ে রইল। রোশানকে রেখেই আজ ওরা ভার্সিটি চলে এসেছে। উদ্দেশ্য কালকে সেই মেয়েটার সাথে কথা বলা। কিছুটা সময় বাদেই ওরা দেখতে পেল মেয়েটা আসছে। মেয়েটা ওদের ক্রস করে যাওয়ার সময় নূর ডেকে উঠল ওকে। মেয়েটা ওদের সামনে গিয়ে বলল, বলুন আপু, ডাকছিলেন আমাকে? নূর প্রশ্ন করলো মেয়েটাকে। মেয়েটা একবার অর্ণিকে তো একবার নূরের মুখের দিকে তাকাচ্ছে, তারপর বলল, টরি। আচ্ছা তরি, রুশানের সাথে তোমার কিসের সম্পর্ক? আই মিন ফ্রেন্ড? আর অর্ণি কি বোঝাতে চেয়েছে তরি তা ঠিকই বুঝতে পেরেছে। অর্ণি নূর দুজনেই উত্তরে আশায় ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা আশেপাশে একবার চোখ বুলিয়ে বলল, না আপু, আমরা শুধুই ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড তো, নাকি এর থেকেও বেশি কিছু? নূরের কথায় তরি বড় বড় চোখে তাকালো ওদের দিকে। অর্ণি নূরের সাথে তাল মিলিয়ে বলল, দেখো, আমরা তোমার ভালোর জন্যই বলছি। ফ্রেন্ড হলে ভালো, কিন্তু এর থেকে বেশি কিছু হতে যেও না, জানো শেষে তুমি কষ্ট পাবা। কেন আপু, কি হচ্ছে? ও ছেলেটা কি ভালো না? দেখো তরি, আমাদের যা বলার ছিল বলেছি, এর থেকে বেশি কিছু আর জানতে চেও না। অর্ণি চল, আমাদের ক্লাসে লেট হচ্ছে। কথাগুলো বলে নূর অর্ণির হাত ধরে চলে যেতে নিলেই তরি বলে, আপু, আপনারা দুজন তো রোশনের বেস্ট ফ্রেন্ড। সারা কলেজ ভার্সিটি জানে আপনাদের বন্ধুত্বের বন্ডিং কতটা ভালো, আপনাদের ফ্রেন্ডশিপ কতটা স্ট্রং। আপনারা তিনজন একে অপরকে চিনেনও ভালো করে। রোশনের মধ্যে খারাপ কি আছে বলুন না? দেখো, আমি বুঝতে পারছি তুমি রুশানকে নিয়ে কিছু ফিল করো, আর আমরা তোমার ভালো চাই। তাই তুমি যেহেতু এত করে জিজ্ঞেস করছো, তাহলে বলি। কথাটা বলে নূর অর্ণির দিকে তাকিয়ে ইশারা করলো ওকে বলার জন্য। তরি কেমন কেমন চোখে যেন ওদের দেখছে দুজনকে। ওরা দুজনেই মুখ টিপে টিপে হাসছে। অর্ণি বলল, আসলে রুশানের আগেও অনেকগুলো রিলেশন ছিল। 2-1 মাস বাদেই সেসব মেয়েদের আবার ছুঁড়ে ফেলে দেয়। তার থেকে বেটার কাউকে পেলে। এই অবধি রুশান কত মেয়েকে কাঁদিয়েছে তার হিসেব নেই। এই তো এর আগে যে মেয়েটার সাথে রিলেশন ছিল, সেই মেয়েটা ওকে অনেকটা ভালোবাসতো। কি না করেছে ওর জন্য, অথচ এখন তোমাকে ভালো লাগাতে সেই মেয়েটার সাথে সবকিছু শেষ করে দিয়েছে। মেয়েটা মাঝে মধ্যেই আমাদের ফোন দিয়ে কান্নাকাটি করে। আমরা কি করব বলো? ফ্রেন্ড তো, তাই তোমার অবস্থাও যেন ওই মেয়েটার মতো না হয়, সেজন্যই তোমাকে আগে থেকেই সাবধান করছি। কথাগুলো বলে অর্ণি তরির দিকে তাকালো। মেয়েটা চোখ মুখের অবস্থা একেবারে করুণ। অর্ণি আর নূর একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। তরি বলল, আচ্ছা, থ্যাঙ্কস আপু। কথাটা বলেই তরি চলে গেল। তরি চলে যেতেই নূর অর্ণি হাই ফাইভ করে অট্ট হাসিতে ফেটে পড়ে। নূর বলল, দোস্ত, কি বলি এসব? এটা প্ল্যানই ছিল না। এখন না জানি বেচারি তরি আর রুশান না দুইজনই কেঁদে কেটে অস্থির হয়ে যায়। শালা রুশান না, এইবার বুঝবো ঠেলা। তরিরে পাইয়া আমাগো লগে ভাব দেখাইস না, হ্যাঁ? আমাগো ইগনোর করেও। এইবার দেখবি ঠিক ওই সুসুর কইরা আমগোর কাছে আইসা হাজির হইব। ওই
কথাগুলো বলে অর্নি আর নূর আবারও এক দফা হেসে নিল। ক্লাসে চলে গেল দুজনেই। তোরির কাছে আমার নামে কি বলেছিস তোরা দুজনে? নূর অবাক হয়ে তাকালো রোশানের দিকে, যেন ওরা তরিকে চিনতেই না। আর অর্নি এখনো আপন মনে চকলেট খেয়েই যাচ্ছে। নূর বলল, কই, আমরা তো তোর ব্যাপারে কাউকে কিছু বলিনি। রোশান নিজেকে সামলে নিয়ে বলল, আমি অনেক রিলেশন করি তাই না? দাঁড়া, তারপর আবার নতুন কাউকে ভালো লাগলে পুরনো জনকে ছুঁড়ে ফেলে দিই, এরকম আরও অনেক কিছু। এইসব উল্টাপাল্টা ওকে কেন বলেছিস তোরা? তোদের জন্য এ অবধি একটাও রিলেশন কি করতে পেরেছি আমি? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল নূর। অর্নি তখনও চুপ। রোশান আবারও বলল, বহু কষ্টে ওর অ্যাটেনশন পাইছিলাম, সেই ওর কাছেও আমার নামে তোরা ভুলভাল বলে আসলি। ভাবছিলাম প্রেমটা বুঝি এবার হয়েই যাবে, কিন্তু না, আমি তো ভুলেই গেছিলাম তোরা আমার ফ্রেন্ড। তোদের মতো ফ্রেন্ড যাদের কপালে আছে তাদের কোনোদিনও গার্লফ্রেন্ড জুটবে না। মাঝে মাঝে আফসোস হয় আমার, কেন যে তোদের মতো দুটো চিজ আমার কপালে জুটেছিল। এখন আমার মনে হয় আমার প্রেম তো দূরের কথা, তোদের জন্য আমি বিয়েও করতে পারবো না। তোদের জ্বালায় আজীবন আমার সিঙ্গেল থাকতে হইব। একদমই কথাগুলো বলে বড় একটা শ্বাস নিল রুশান। নূর গালে হাত দিয়ে বসে রোশানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। ওর মনে হচ্ছে আসলেই রুশানের এই জীবনে প্রেম হবে না ওদের জন্য। বেচারা যেই কয়বার মেয়ে জুটাইছে ওরা দুজনকেই, সেই কয়বারই প্রপোজ করার আগেই ব্যাঘাত ঘটাইছে তাতে। অর্নি চকলেট পুরোটা খাওয়া শেষ করে রোশানের দিকে ঘুরে বসলো। তারপর রাগী চোখে রোশানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুই সিঙ্গেলেই থাকবি। আর শোন, আমরা এরকম কিছু করতাম না যদি তুই কাল তোরির সাথে যাওয়ার সময় আমাদের দেখেও না দেখার ভান না করতি। কাল প্রেম একেবারে উতলায় পড়ছিল না, যা এখন গিয়া তোরির সাথে জমিয়ে প্রেম করে। আমরা আর কিচ্ছু কমু না। কথাগুলো বলেই অর্নি দাঁত বের করে হাসলো। অর্নি হাসিটা যেন ঠিক আগুনে ঘি ঢালার মতো। রুশান রেগে গিয়ে বলল, তোরিরে উল্টা পাল্টা বুঝাইয়া এখন কস প্রেম করাইবার, তাই না? এখন আমার সাথে কথা বলে না। এখন কি বলবি তোরা? যা করার তা তো করেই ফেলছিস। তোরা দুইটা আজকে আমার হাতে মার্ডার হইয়া যাবি, কইয়া দিলাম আমি। কথাগুলো বলেই রুশান জুতো খুলতে লাগলো। তা দেখে অর্নি আর নূর নিজেদের ব্যাগ নিয়ে ওখান থেকে দৌড় লাগিয়েছে। রুশান একটা জুতো ছুঁড়ে মারে ওদের দিকে, কিন্তু আফসোসের বিষয় ওর নিশানা ভুল হয়। দুজনের একজনেরও লাগেনি। রুশান উঠে গিয়ে জুতা পরে দৌড় লাগায় ওদের পেছনে। আশেপাশের সকলে অবাক চোখে দেখছে ওদের। ভার্সিটির স্টুডেন্টরা ওরা আর এখনো কিনা প্রাইমারির বাচ্চাদের মতো ঝগড়া মারামারি করছে, মারার জন্য জুতো নিয়ে ছুটছে পেছন। আর দূর থেকে একজন বারবার ঘায়েল হচ্ছে নূরের উপর। নূরের হাসি, ওর কথা বলার স্টাইল, রেগে গেলে রাগী ফেস, সবকিছু যেন খুব করে নূরের কাছে টানছে ওকে। অর্নি, এই অর্নি, কোথায় তুই? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? মিসেস অদিতি অর্নিকে ডাকতে ডাকতে ওর রুমে গেল। গিয়ে দেখলো অর্নি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এই ভরা সন্ধ্যায় এইভাবে অর্নিকে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেন মিসেস অদিতি। দ্রুত পায়ে অর্নির গায়ে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কিন্তু না, জ্বর তো নেই। তাহলে এই ভরা সন্ধ্যায় মেয়েটা এভাবে শুয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে নাকি অন্য কিছু? মিসেস অদিতির মনে এরকম হাজারো প্রশ্নেরা এসে ভিড় জমাচ্ছে। অর্নিকে ডেকে তুলে বললেন, কি রে, এই অবেলা এভাবে শুয়ে আছিস কেন? এমনি আম্মু। আচ্ছা, এখন উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নে। অর্ণব এক্ষুনি এসে কিন্তু তাড়া দিবে, পরে আর রেডি হওয়ার সময় পাবি না কিন্তু। কেন, কোথাও যাচ্ছ নাকি? সে কি রে, ভুলে গেলি নাকি? আজ যে রিদিতার হলুদ। কোন রিদিতা? তোর বাবার বন্ধুর মেয়ে। তোর আঙ্কেল কিন্তু বারবার ফোন করছে, এখনো যাচ্ছি না কেন? ও, রিদি আপুর হলুদ আজকে, ভুলে গিয়েছিলাম আমি। আচ্ছা, এখন তো মনে হয়েছে। এবার শীঘ্রই রেডি হয়ে নে তো। আম্মু, যাবো না আমি, তুমি আর ভাইয়া চলে যাও। কথাটা বলে অর্নি আবারও শুয়ে কাঁথা মুড়ি দিল। মিসেস অদিতি অর্নিকে আবারও টেনে তুলে বললেন, রিদিতাও ফোন করেছিল,
বারবার বলছি তোকে যেতেই হবে। কিছু একটা বলে দিও, আমি যাব না প্লিজ। অর্নি, মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই কি না? ধুর, ভাল লাগে না। কথাটা বলে অনি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। মেয়ের চোখ মুখ দেখে মিসেস অদিতি মুচকি হাসলেন। অনেক যাবে ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। কাবার থেকে অর্নির জন্য একটা শাড়ি বের করে সাথে ম্যাচিং ব্লাউজ, চুড়ি সবকিছু বের করে বিছানার উপর রেখে বের হয়ে গেলেন তিনি রুম থেকে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শাড়ি চুড়ি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল অর্নি। ইস, এখন আবার এসব পড়তে হবে ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। ওর আম্মু যেহেতু এসব বের করে রেখেছেন, তার মানে এসবই পড়তে হবে ওকে। তাই আর দেরি না করে রেডি হতে শুরু করলো অর্নি। সন্ধ্যা 7টা বাজে, মিনিট 10 হলো অর্ণব অফিস থেকে এসে নিজের রুমে গেছে শাওয়ার নিয়ে রেডি হতে। মিসেস অদিতি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। কিছুক্ষণ বাদেই চুলগুলো ঠিক করতে করতে অর্ণব বের হয়ে এলো রুম থেকে। মিসেস অদিতি অর্ণবের কপালে একটা চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ছেলের ওপর যাতে কারো নজর না লাগে। আম্মু, তুমিও না? অর্নি কোথায়? ওর এখনো হয়নি? কথাগুলো বলে অর্ণব অর্নিকে ডাকতে শুরু করলো। অর্ণব গিয়ে সোফায় বসে পড়লো। মিনিট 5 পার হয়ে যায়, অর্নি এখনো আসছে না। সে কখন থেকে শুধু আসছে আসছে বলেই যাচ্ছে। অর্ণব অর্নির রুমের দিকে পা বাড়াতেই অর্নির শাড়ির আঁচল ঠিক করতে করতে বের হয়ে আসে রুম থেকে। মিসেস অদিতি এবং অর্ণব দুজনেই থমকে যায় অর্নিকে দেখে। বেশ লাগছে ওকে আজ। মিসেস অদিতি এবারই অর্নিকে দেখেও একই কাজ করলেন। তা দেখে অর্ণব বাঁকা হেসে বলল, আম্মু, তুমি বরং এক কাজ করো, ওর কপালে কালো টিপ এঁকে দাও, তাহলে আর কেউ নজর দিবে না। অর্ণবের কথায় মিসেস অদিতি হেসে দিলেন, সাথে অর্ণবও হাসলেন। অর্ণব রেগে গিয়ে মৃদু চিৎকার করে বলল, শুধু ধুর, ভাল লাগে না ভাইয়া। আচ্ছা, সরি, এবার চল, সত্যি অনেক লেট হচ্ছে। অর্ণবের কথায় সায় জানিয়ে মিসেস অদিতি আর অর্নি অর্ণবের পেছন পেছন বের হয়ে গেল বাসা থেকে। মিসেস অদিতি পেছনের সিটে গিয়ে বসলেন আর অর্নি ফ্রন্ট সিটে। ওরা দুজন গাড়িতে উঠে বসতে অর্ণব গাড়ি স্টার্ট দিল। বড় একটা হলের সামনে এসে অর্ণব গাড়ি থামালো। আহনাব আর রিদিতার গায়ে হলুদের অনুষ্ঠান একই সাথে করা হবে। দুই পরিবার সকল মানুষজন যেহেতু এখানে উপস্থিত থাকবে, তাই বড় একটা হল বুকড করা হয়েছে। গাড়ি থেকে নেমে অর্নি দাঁড়িয়ে যায়। ফোন এসেছে ওর একটা। অর্ণব পিছন ফিরে বলল, থেমে গেলি কেন? ভেতরে চল। তোমরা যাও, আমি কথা বলে এক্ষুনি আসছি। আচ্ছা, বেশি লেট করিস না। কথাটা বলে অর্ণব আর মিসেস অদিতি ভিতরে চলে গেলেন। অর্নি ফোনে কথা বলতে বলতে এক পাশে চলে গেল। হলের সামনে মাঝারি আকারের একটা বাগান। বাগানের এক পাশে দাঁড়িয়ে অর্নি কথা বলছে ফোনে। কথা বলা শেষে অর্নি হলের দিকে পা বাড়ায়। শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে ভিতরে যাওয়ার সময় কারোর সাথে আচমকা ধাক্কা লেগে যায়। অর্নি মাথা নিচু করে শাড়ি ঠিক করতে করতেই বলল, সরি, আসলে আমি খেয়াল করিনি। কথাটা কোনো মতে বলে ওভাবেই কুচি ঠিক করতে করতে ভিতরে চলে যায় ও। এদিকে অর্নি যাওয়ার দিকে অপলক তাকিয়ে আছে উৎসব। একটু আগে উৎসবের সাথেই অর্নি ধাক্কাটা লেগেছে। অর্নিকে দেখে চোখ ফেরাতে পারছে না উৎসব। পরনে রংধনু পাড়ের সাদা চুমকির শাড়ি, কোমর সমান চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে ছিটিয়ে আছে। কাঁচা ফুলের টিকলি আর কানের দুল পড়েছে অর্নি। মাঝে সিথি করে মাথায় বেলি ফুলের টিকলি যে অংশটি কপালে, তাতে একটা লাল গোলাপ বসানো। কানের সাথে লাগানো অংশটাতে বেলি ফুল আর ঝুলানো অংশে লাল গোলাপ। দুহাত ভর্তি চুড়ির বাহার। কারোর ডাকেই উৎসবে ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখলো সায়ন দাঁড়িয়ে আছে। উৎসব কিছু না বলে বের হয়ে গেল হল থেকে। ওর পিছু পিছু সায়নও গেল। অর্নি হৃদিতার সাথে কথা বলে এক পাশে চেয়ার নিয়ে বসে আছে। বসে বসে ফোন দেখছে ও। তখনই ওর পাশে কেউ একজন এসে বসে। অর্নি মাথা তুলে নূরকে দেখে খুশিতে আপ্লুত হয়ে যায়। বলে, জানু, তুই এখানে? এতক্ষণ একা একা বসে বোরিং ফিল করছিলাম। ভালোই হলো তুই এসছিস। আমার তো আসতেই হতো। রিদিতা আপু আর আহানাব ভাইয়া দুজনেই ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তাই আমি দুপক্ষেই। আর তুই? ও রিদিতা আপুর আব্বু আর আমার আব্বু ছিলেন খুব কাছের বন্ধু, তাই আমি কোণে পক্ষ। আন্টি কোথায়? উনি আসেননি? হ্যাঁ, এসেছে তো।
কোথাও একটা বসে গল্প গুজব করছে হয়তো। ভাইয়াও এসেছে, এতক্ষণ এখানেই ছিল। আমি তো তোকে দেখিনি, ভাইয়াই বললো আমাকে, তাই চলে এলাম তোর কাছে। ও, ওরা দুজনে কথা বলার মাঝেই উৎসব আর সায়ান এসে বসলো ওদের সাথে। অনেক কচুমুচু করে বসে রইলো, ভদ্রতার খাতিরে উঠে যেতেও পারছে না। সায়ান, নূর আর উৎসব টুকটাক কথা বলছে, অর্ণি একদমই চুপচাপ বসে আছে। তা দেখে উৎসব বলল, আচ্ছা নূর, তোর বান্ধবী কি কথা বলতে পারে না? বোবা নাকি? এতক্ষণে অর্ণি চোখ তুলে উৎসবের দিকে তাকালো। পরনে সাদা পায়জামা, পাঞ্জাবির কলারে সানগ্লাস ঝুলানো, পাঞ্জাবির হাতা ফোল্ড করা। এই ছেলের দিকে একবার যে তাকাবে, ঘুরে ফিরে সে নিশ্চিত আরও তাকাবে। চোখে লেগে থাকার মতো একটা লুকে আছে এখন উৎসব। অর্ণিকে এরকম এক ধ্যানে উৎসবের দিকে তাকিয়ে থাকতে দেখে সায়ান আর নূর মুখ টিপে হাসল। উৎসব অর্ণির মুখের সামনে তুড়ি বাজালো। অর্ণি হক চুকিয়ে আশেপাশে তাকালো, নিজেই নিজেকে গালি দিল কয়েকটা। ইস, কি বিচ্ছিরি একটা ব্যাপার হলো। কিভাবে ড্যাব ড্যাব করে উৎসবের দিকে তাকিয়েছিল ভাবতেই অর্ণির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। উৎসব বাঁকা হেসে বলল, এই যে মিস, ওভাবে কি দেখছিলে? উৎসবের এমন কথায় অর্ণি আরো বেশি লজ্জা পেয়ে যায়, তাই মাথা নিচু করে নেয়। সায়ানের ফোন আসায় ও ফোন কানে নিয়ে উঠে চলে গেল। কিছুক্ষণ বাদে নূরের ডাক পড়াতে ও চলে গেল ওর আম্মুর কাছে। এখন শুধু উৎসব আর অর্ণি বসে আছে। অর্ণি ব্যাপারটা লক্ষ্য করতে উঠে দাঁড়ায় ওখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু উৎসবের গম্ভীর পুরুষালী কণ্ঠে অর্ণি থেমে যায়। উৎসবের দিকে তাকায়ও, দুজনের দৃষ্টি মিলে যায় কয়েক সেকেন্ডের জন্য। উৎসব আবারও বলল, বসতে বললাম তো, বসো। উৎসবের এমন কণ্ঠস্বরে অর্ণি কিছুটা ঘড়ির মাঝে বসে পড়ে। তা দেখে উৎসব মৃদু হাসে। অর্ণিকে সামনে বসিয়ে রেখে উৎসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। মেয়েটা ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে ওর সামনে, হাত মোচড়ামুচড়ি করছে। আর উৎসব বসে বসে তা উপভোগ করছে। ওর ইচ্ছে করছে সারা জীবন অর্ণিকে এভাবে ওর সামনে বসিয়ে রাখতে, তাহলে যদি ওর মনে শান্তি মিলত। অর্ণি আমতা আমতা করে বলল, আপনি কিছু বলবেন? হুম। তাহলে আমি যাই? একদম না, চুপচাপ এখানে এভাবেই বসে থাকো। অর্ণির ভয়ে কারণটা আরো বাড়ল। লোকটা ওকে কিছু বলবে না, অথচ সঙ্গের মতো এভাবে সামনে বসিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আজব। অর্ণির মনের দিকটা বুঝতে পেরে উৎসবের বেশ হাসি পাচ্ছে। বেশ ভালোই লাগছে ওর অর্ণিকে এভাবে ওর সামনে বসিয়ে রাখতে। কিন্তু ওর ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অর্ণব ডাকছে অর্ণিকে। এই মুহূর্তে অর্ণবের ডাক শুনে মনে মনে বেশ খুশি হলো অর্ণি। ওর এই খুশিটা উৎসব অর্ণির মুখ দেখেই বুঝতে পারছে। খুশিতে চোখ দুটো চিকচিক করছে। এতক্ষণ তো অর্ণি এটারই সুযোগ খুঁজছিল, কিভাবে এখান থেকে যাওয়া যায়। অর্ণি চট করে দাঁড়িয়ে পড়লো, তারপর আসছি ভাইয়া বলেই দৌড়ে পালালো, যেন এখান থেকে যেতে পারলেই ও বাঁচে। অর্ণির কাণ্ডে উৎসব কিছুটা সময় ব্রুকুচকে তাকিয়ে থেকে শব্দ করে হেসে দেয়। 11টা নাগাদ অর্ণি ওরা সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে থাকার পুরোটা সময় অর্ণি অর্ণবের সাথে সাথেই ছিল, যাতে উৎসবের সামনে আর পড়তে না হয়। লোকটাতে ও অজানা কারণেই ভয় পায়, প্লাস তার সামনে গেলে কেমন যেন লজ্জায় কুঁকড়ে যায় ও। হয়তোবা যদি উৎসবের সামনে ওর এভাবে পরিচয় না হতো, তাহলে বোধহয় এরকম ভয় আর লজ্জার কোনো কারণ থাকতো না। ইস, কোন অলক্ষণে যে সেদিন নূরকে ননদিনী বলতে গেছিল ও, তার জন্য ওর এখন বড্ড আফসোস হয়। সেদিন যদি না ও নূরকে ননদিনী বলতো, আর না উৎসব নিজেকে ওর বর বলে দাবি করত, সামান্য ওর বোনকে ননদিনী বলে ডাকায়, তাহলে আজ এভাবে লোকটার থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না। লোকটাও ভারী বদমানুষ। জানে না ফ্রেন্ডের মাঝে এরকম একটু আধটু কথা হয়, তাই জন্য তারও ওরকমভাবে বলতে হবে, আমি তোমার বর বলছি। ইস, কি লজ্জা। ছেলেটা এখন ওকে দেখলে কেমন ভাবে যেন তাকায়, যে কারণে ওর লজ্জায় আরো মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। অর্ণির এসব আকাশ কুসুম ভাবনার মাঝেই বাসায় চলে আসে ওরা। অর্ণি গাড়ি থেকে নেমে ওর আম্মুর পিছন পিছন নিজের ফ্ল্যাটের সামনে চলে যায়। নিজের রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে যায়।
তীব্র রিংটংয়ের আওয়াজে অনেক ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে বালিশের পাশ থেকে হাতড়ে ফোনের রিসিভ করার আগে কেটে যায়। ফোন রাখতে গেলে আবারও নতুন উদ্যমে বাজতে শুরু করে। বিরক্তিতে অর্ণি মুখ দিয়ে টাইপ শব্দ করে ফোন রিসিভ করে কানে নেয়। ফোনের ওপাশে ব্যক্তির কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে ও। কান থেকে ফোন নামিয়ে চেক করে দেখলো বিডির নাম্বার। চমকে উঠল ও। ওপাশ থেকে কিছু একটা বলতেই অর্ণি তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে গায়ে ওড়না জড়িয়ে দৌড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। অতিরিক্ত এক্সাইটমেন্টে অর্ণি লিফটে না গিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মানুষটার সামনে গিয়ে অর্ণি দু হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ বাদে নিজেকে স্বাভাবিক করে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তুমি বিডিতে ব্যাক করছো, এটা আগে জানাওনি কেন আমাকে? আগে জানালে কি তোর এই খুশিটা দেখতে পারতাম আমি? টায়রার কথায় অর্ণি মুচকে হাসলো। টায়রার পেছনে লাগেজ দেখে ব্রু কুচকে ফেললো অর্ণি। টায়রা বিষয়টা বুঝতে পেরে মৃদু হেসে বলল, এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি, ভাবলাম তোকে সারপ্রাইজ দিয়ে যাই। এটা তো বাহানা, মূলত তুমি অন্য কাউকে দেখতে এখানে এসছো। সেটা আমার থেকে ভালো আর কে জানে। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।